ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পার্কিনসন রোগ নিয়ে। এই রোগটি কঠিন একটি নার্ভের রোগ। তো এই রোগ হলে তখন আমাদের ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, অন্যান্য বিভিন্ন থেরাপিজ আছে, সেগুলো নিতে যেতে হবে। কিন্তু আজকের আমরা আলোচনা সীমাবদ্ধ রাখব এই রোগটি খুব সংক্ষেপে কী কারণে হয় এবং এর প্রতিকারে আমরা কি করতে পারি, মানে কি প্রিকশন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলে এই রোগ থেকে আমরা সুরক্ষিত থাকব সারা জীবন, অনেক বৃদ্ধ বয়সেও। কেননা বেশি বয়সে এই রোগটি দেখা দেয়। তো আমরা সংক্ষেপে দেখি যে এই পার্কিনসন রোগে আসলে কি হয়, কি হলে আমরা বলি পার্কিনসন রোগ। প্রথমেই ব্র্যাডিকাইনেশিয়া বলে একটা শব্দ আছে, মুভমেন্ট ডিসঅর্ডার দেখা দেয়। না, তার আগে আপনাদের বলবো যে ট্রেমলিং মানে হাত পা কাঁপার একটা ব্যাপার আছে। প্রথমে কোনো একটা হাত কাঁপতে শুরু করে, তারপর আস্তে আস্তে অন্য হাত এবং কালক্রমে আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি মানে দুটি হাত দুটি পাতে ছড়িয়ে পড়ে। এই কাঁপুনি হচ্ছে পার্কিনসনের প্রথম সিমটম। সঙ্গে আসে যেটা একটু আগে বলছিলাম, ব্র্যাডিকাইনেশিয়া বা মুভমেন্ট ডিসঅর্ডার। মানে ধরুন আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তো হয় সামনে ঝুঁকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, অথবা কারোর ক্ষেত্রে পেছনে ঝুঁকে পড়ে যাওয়ার পরিস্থিতি হচ্ছে, এমনকি অনেকের ক্ষেত্রে ল্যাটারাল ফলিং মানে এক সাইডে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। এগুলো কিন্তু হতে পারে এই রোগের ক্ষেত্রে। এছাড়া কগনিটিভ ডিক্লাইন মানে পার্কিনসন পেশেন্টদের মেমোরি লস হতে শুরু করে, ডিমেনশিয়ার সমস্যা, ফরগেটফুলনেসের সমস্যা দেখা দেয়, খুব মেজাজ খিটখিটে হতে শুরু করে, ভয়ঙ্করভাবে অ্যাংজাইটির লক্ষণ দেখা দেয় এবং থট প্রসেস পারভার্টেড হতে শুরু করে, মানে অবাস্তব চিন্তাভাবনা করতে থাকে। যে ঘটনা ফ্যামিলিতে ঘটেনি, যাদের সাথে কখনো ওই রকম দুর্ব্যবহার তিনি করেননি, সেগুলোও তিনি করতে শুরু করেন। যিনি কখনো লাইফে গালাগালি দেননি, খুব ভালো ভদ্র একজন মানুষ, তিনি গালাগালি দিচ্ছেন হঠাৎ করে। এ ধরনের অনেক সিমটম আছে। ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই ট্রেমলিং আর ব্র্যাডিকাইনেশিয়া ছাড়াও এই ধরনের মানসিক লক্ষণও কিন্তু, যদিও নার্ভের রোগ কমপ্লিটলি, কিন্তু এই ধরনের মানসিক লক্ষণ সহ সমূহ নার্ভের যে সমস্যা, ট্রেমলিং বাকি সব কিছু, স্লাগিশনেস অফ স্পিচ মানে কথা বলছেন, কথা জড়িয়ে যাচ্ছে, এই সব সিমটম যদি আমরা দেখি তাহলে বুঝবো যে মানুষটি পার্কিনসনে আক্রান্ত। এখন আমরা একটু দেখব যে কি কারণে পার্কিনসন হয়। আমাদের ব্রেনে একটা এরিয়া আছে সাবস্ট্যান্সিয়া নাইগ্রা বলে, সেখানে ডোপামিনার্জিক যে নিউরনসগুলো আছে সেগুলোর গোলযোগের জন্যে পার্কিনসন হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, হার্মফুল কেমিক্যালস, আমাদের খাবার দাবারের মধ্যে যে আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ, সুইটনার, টেক্সচার এনহ্যান্সিং কেমিক্যালস, এছাড়া মনোসোডিয়াম গ্লুটামেট, এমএসজি বলে যেটি সল্ট, এইসব জিনিসগুলো হচ্ছে হার্মফুল কেমিক্যালস, যেগুলো বিভিন্ন খাবারের মাধ্যমে বা এনভায়রনমেন্টাল পলিউশনের মাধ্যমে আমাদের শরীরের মাধ্যমে ব্রেনে যাচ্ছে, সেগুলোর কারণেও কিন্তু পার্কিনসন হতে পারে। এছাড়া পার্কিনসনের জন্য এক ধরনের জিন, যেটাকে বলা হয় আলফা সিনিউক্লিন, এছাড়াও আরও কয়েকটি জিনের অ্যাবনর্মালিটিসের জন্যও কিন্তু পার্কিনসন ডিজিজ দেখা দিতে পারে। আমাদের মনে রাখতে হবে যে যেসব মানুষ যথেষ্ট মডিফাইড লাইফস্টাইল নয়, মানে যারা সেডেন্টারি লাইফ লিড করেন, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি পার্কিনসনের মতো এই ধরনের নার্ভ রিলেটেড ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেবে। এছাড়া গাট ব্রেন একটা রিলেশন আছে, সেখানে অনেক ধরনের ইম্পেয়ারমেন্ট হয়, যেগুলোর কারণেও কিন্তু পার্কিনসন ডিজিজ চলে আসে। স্লিপ প্যাটার্ন যাদের ঠিক নেই, মানে আমাদের দেশকে বলা হয় যে স্লিপ ডিপ্রাইভড কান্ট্রি, 90%-এরও বেশি লোক আমাদের দেশে সঠিকভাবে 7-8 ঘন্টা ঘুমোতে পারেন না বা ঘুমোতে সুযোগ পান না। তো সেই জন্যে ঘুম যদি, স্লিপ কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে, স্লিপ রেগুলেট যদি ঠিকঠাক না থাকে, তাহলেও কিন্তু পার্কিনসনের মতো ডিজিজ ট্রিগার্ড হয়ে যেতে পারে। তো সার্বিকভাবে এই সব জিনিসগুলোকে মাথায় রেখে যদি আমরা লাইফস্টাইল সঠিকভাবে পজিটিভলি মডিফিকেশান করতে পারি, তাহলে কিন্তু আমরা পার্কিনসন ডিজিজ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবো। এছাড়া বিভিন্ন কারণে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস হয়, এই অক্সিডেটিভ স্ট্রেস থেকেও কিন্তু ব্রেন ইনজুরি হয়। এই ব্রেন ইনজুরির কারণেই কিন্তু পার্কিনসনও হতে পারে। তাহলে এতগুলো কারণ আমরা জানলাম, যে কারণগুলো আমাদের পার্কিনসন হওয়ার জন্যে, পার্কিনসন রোগ ডেকে আনার জন্যে দায়ী। প্রাথমিকভাবে রোগ লক্ষণ হয়তো সাধারণভাবে থাকবে, কিন্তু কালক্রমে এটাকে বলা হয় নিউরোডিজেনারেটিভ প্রগ্রেসিভ ডিজিজ। এত প্রগ্রেসিভলি বাড়তে শুরু করবে, তখন আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং চিকিৎসা যথেষ্ট লং ডিউরেশনে করতে হয়, পরিশ্রম সাপেক্ষ এবং ব্যয়সাধ্য। সেজন্যে আমরা সবাই চেষ্টা করব সপরিবারে সুস্থ থাকার জন্যে, যাতে পার্কিনসনের মতো কঠিন নার্ভের রোগ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কোনোভাবেই আমাদের ফ্যামিলির কারোর শরীরে, কারোর ব্রেনে বাসা না বাঁধে।
এখন আমরা আলোচনা করে নিই একটু খুব সংক্ষেপে যে তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সচেতন করব আর কি ধরনের লাইফস্টাইল আমরা ফলো করব যাতে আমাদের পার্কিনসন হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি না হয়। প্রথমে ডায়েট এবং নিউট্রিশন নিয়ে আমি বলতে পারি যে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন সুপারচার্জিং এফেক্ট দেয় কিন্তু ফ্যাটি অ্যাসিডগুলো, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6, ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, এছাড়া ডিএইচএ, ডেকোসা হেক্সায়নিক অ্যাসিড। তো এই খাবার এই ফ্যাটি অ্যাসিডগুলো পাওয়া যায় যে খাবারে, সেগুলো হচ্ছে সামুদ্রিক নোনা মাছ, বিভিন্ন ধরনের ফ্রুটস, গ্রিন লিফি ভেজিটেবলস এবং ড্রাই ফ্রুটসের মধ্যে এগুলো আছে, সেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আমরা ফিশ অয়েলও খেতে পারি, যেগুলো কিন্তু এই পার্কিনসন প্রতিরোধে অনবদ্য ভূমিকা পালন করে। আর তারও আগে একটা মূল্যবান পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে ব্রেনকে কিন্তু হাইড্রেটেড রাখতে হবে সবসময়, জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। আমরা জল খাওয়াটাকে অবহেলা করি। একটা নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যালে আমাদের অনেকটা করে জল খেতে হবে, কেননা ব্রেনের যে ফুড অক্সিজেন, সেই অক্সিজেনের ক্যারিয়ার হচ্ছে ওয়াটার। সবসময় ব্রেনকে যদি হাইড্রেটেড করে রাখেন তাহলে ব্রেন রিজুবিনেটেড থাকবে সবসময়, সেজন্য সেটাও খুব ইম্পর্ট্যান্ট। ব্রেনের স্বাস্থ্য ভালো রাখলে যেহেতু পার্কিনসনের মতো কঠিন নার্ভের রোগ হবে না, সেজন্যে আমাদের কোন খাবার দাবার থেকে এগুলো হয় সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। সেজন্য আমি বলবো যে টক্সিনস বা অ্যালকোহল এই কনজিউম যারা করেন তারা সম্পূর্ণভাবে বর্জন করবেন, কেন খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেনে এই ধরনের রোগ ডেকে আনে যারা ড্রাগ বা অ্যালকোহল অ্যাডিক্টেড। এগুলো করতে হবে। হেভি মেটালস পয়জন যাতে না হয়। অনেকে অকুপেশনাল হ্যাজার্ডসের কারণে এমন প্রফেশনের মধ্যে থাকেন যেখানে অকুপেশনাল হ্যাজার্ডস হিসেবে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ দেখা দেয়। তাদের জন্য সতর্কমূলক ব্যবস্থা হিসাবে বলবো কর্মস্থলে সম্পূর্ণ প্রিকশন নিয়ে কাজকর্ম করবেন। অবহেলা করেন বলেই কিন্তু প্রিকশন নেওয়া হয় না, সেজন্যই কালক্রমে রোগ বাসা বাঁধে। সেগুলো নিলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগ শরীরে কখনোই বাসা বাঁধবে না। এরপরে খাবার দাবার আমরা বলেছি। এরপরে লাইফস্টাইল মডিফিকেশন হিসেবে বলতে পারি ফিজিক্যাল এক্সারসাইজের কোনো জুড়ি নেই। এয়ারোবিক এক্সারসাইজ করতে হবে, আপনাকে সাঁতার কাটতে হবে, 30 মিনিট হনহন করে হাঁটতে হবে। যে কোনো ধরনের শরীর চর্চা, সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, সুইমিংও করতে পারেন। এগুলো করতে পারেন নয়, করতেই হবে আমাদের সবাইকে। সুস্থ থাকতে হলে এগুলো আমাদের করতেই হবে। এছাড়া মেডিটেশন, প্রাণায়াম, রিল্যাক্সেশন এক্সারসাইজ, ব্রেন জিমনাসিয়াম, এই সবই কিন্তু প্র্যাকটিস করতে হবে একটু একটু করে। সবগুলো একসাথে রোজ করতে হবে এমন তো ব্যাপার না। আপনার যেমন ধরনের কর্মের সঙ্গে আপনি যুক্ত, যেভাবে আপনি সময় বের করতে পারেন সেগুলোকে টাইম ম্যানেজ করে, অর্গানাইজ করে, কতটা সময় আপনি ফিজিক্যাল ওয়ার্কআউটের জন্য করবেন, কতটা সময় আপনি মেন্টাল ওয়ার্কআউটের জন্য করবেন, সেগুলো অর্গানাইজড ওয়েতে করে রিলিজিয়াসলি সেটা যদি আপনি রেগুলার বেসিসে ফলো করেন তাহলে দেখবেন সার্বিকভাবে কোনো রোগ তো বাসা বাঁধবেই না, মানুষ নার্ভের রোগ, পাশাপাশি ওভারঅল আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজকাল তো দেখি রোগ যাই হোক না কেন মানুষ সুগার, প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, থাইরয়েড এইসব রোগে আক্রান্ত, এইসবের বাড়বাড়ন্তে নাজেহাল হয়ে আছে। তো আপনি যদি এই চর্চাগুলো করেন সার্বিকভাবে সব ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। পার্কিনসনের মতো কঠিন রোগ তো বটেই। ধন্যবাদ।